আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিষয়টা হলো এরকম যে একটা ছেলে এবং একটা মেয়ে তারা এফিডেভিট মিলে বিয়ে করলো। মেয়েটার বয়স ছিল 15 বছর এবং ছেলেটার বয়স ছিল 18 বা তার কিছু বেশি। তো এভাবে 1-2 বছর সংসার করার পর এখন ছেলেটা আর কাবিননামা করেনি এবং বিয়েটা অস্বীকার করছে। এখন মেয়েটা যখন আদালতে মামলা করলে পুলিশ এরকম একটা রিপোর্ট দিচ্ছে যে দ্য পিনাল কোডে 1860-এর 393 ধারা বা 94 ধারা এই ধরনের একটা অ্যাডাল্টের বিষয়ে দিতে চাচ্ছে। কিন্তু এটা আসলে কোন ধরনের অফেন্সকে অ্যাট্রাক্ট করবে? এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এই বিয়ের কোনো কাবিননামা নেই এবং পরবর্তীতে দেখা গেল যে এফিডেভিটের কথা বলছে, সেই এফিডেভিটটাও আসলে ফেক। এটা কোনো নোটারি পাবলিক কর্তৃক অথরাইজড না। এখন এই মুহূর্তে ছেলেটাও বিয়ে অস্বীকার করছে, টোটালি অস্বীকার করছে। তাহলে এই ধরনের ঘটনা আসলে কোন ধরনের অফেন্সকে কনস্টিটিউট করবে বা আসামির বিরুদ্ধে কীভাবে চার্জ আনা যেতে পারে? আমরা কি এখানে সিভিল কোনো মামলা করতে পারবো? ভিকটিম মহিলা কি কোনো ডিক্লারেশন অফ ম্যারেজ চাইতে পারে যে আসামিকে স্বামী হিসেবে ঘোষণা করে? আমরা জানি যে মুসলিম বিবাহ ইজ এ সিভিল কন্ট্রাক্ট এবং এই সিভিল কন্ট্রাক্ট প্রযোজ্য হবে এই সিভিল কন্ট্রাক্ট ক্ষেত্রে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স যদি হয় ইন প্রেজেন্স অফ টু উইটনেসেস, অর্থাৎ টু মেল অ্যাডাল্ট উইটনেস অথবা ওয়ান মেল অ্যাডাল্ট উইটনেস এবং টু ফিমেল অ্যাডাল্ট উইটনেস, তাহলে একটা বিবাহ সংগঠিত হয়ে যায়। তো আমাদের মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 এর সেকশন 2-তে প্রায় 7-8টা বিষয়ের কথা বলা হয়েছে, যেগুলো বিষয়ে আমাদের শরিয়া আইন প্রযোজ্য হয়, কোরআনিক ল প্রযোজ্য হয়, তার মধ্যে বিবাহ অন্যতম। তাহলে একটি মুসলিম বিবাহ বৈধ হওয়ার জন্য কাবিননামার দরকার নেই। একটা মুসলিম বিবাহ বৈধ হওয়ার জন্য ইন প্রেজেন্স অফ টু উইটনেসেস অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স যথেষ্ট। তাহলে এই যে আমরা ঘটনাটা দেখলাম যে ছেলেটা এখন বিবাহ অস্বীকার করছে, মেয়েটা যদি একটা সিভিল মামলা করে এই তার স্বামীকে অর্থাৎ আসামিকে বৈধ স্বামী হিসেবে ঘোষণার একটা ডিক্লারেশন চায়, তাহলে কিন্তু যথেষ্ট। অর্থাৎ এই বিয়েটা তো কোথাও না কোথাও সাক্ষীদের সম্মুখে হয়েছে, তারা যদি এসে সাক্ষ্য দেয় তাহলে অ্যাজ এ মুসলিম ম্যারেজ ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ ভ্যালিড ম্যারেজ। কেননা মুসলিম বিবাহ হওয়ার জন্য কাবিননামার শর্ত আরোপ করা হয়নি। দ্য মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974-এর সেকশন 3-র বিধান অনুযায়ী বিয়ে কাবিননামা না করা অপরাধ, কিন্তু কাবিননামা না হওয়ার জন্য বিয়ে অবৈধ হয়ে যাবে না। তাই এ ধরনের ঘটনায় এই মেয়েটা একটা সিভিল মামলাও করতে পারে। আর যদি ক্রিমিনাল মামলার দিকে যেতে চায় তাহলে প্রশ্ন হলো যে এটা কি অ্যাডাল্টারি হবে নাকি এটা রেপ হবে? এটা অ্যাডাল্টারি হবে না, কেননা তারা স্বামী এবং স্ত্রীভাবে একত্রে বেশ কিছুদিন ঘর সংসার করেছে। এই মুহূর্তে এখন এই মহিলা তার স্বামীর বিরুদ্ধে অ্যাডাল্টারি চার্জ আনতে পারবে না। অ্যাডাল্টারি চার্জ আনার জন্য প্রয়োজন হয় যে পরকীয়া প্রেম, যেটাকে বলে, যে মহিলাটাকে কোনো একজন পুরুষের বিবাহিত স্ত্রী হতে হবে এবং আসামি হবে একজন ভিন্ন ব্যক্তি। কিন্তু এই ঘটনায় আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে পুরুষ এবং মহিলা অর্থাৎ যিনি ভিকটিম বা এজাহারকারী তিনি এবং আসামি স্বামী স্ত্রী হিসেবেই দীর্ঘদিন ঘর সংসার করেছে।
তাহলে অ্যাডাল্টারি চার্জ তিনি এই আসামির আনতে পারবেন না। এখন প্রশ্ন হলো যে এটা ধর্ষণের অভিযোগ আনা যাবে কিনা। ইয়েস, এটা ধর্ষণের অভিযোগ আনা যাবে। কিভাবে এটা ধর্ষণ হবে? এই যে এটা তো হলো কাবিননামাবিহীন একটা বিবাহ, কাবিননামা নেই, কিন্তু তারা এই একটা এভিডেভিট দেখিয়েছে, অর্থাৎ এই হাজব্যান্ডটা একটা এভিডেভিট দেখিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই এভিডেভিটটা একটা ফেক, ভুয়া, এটা কোনো নোটারি পাবলিকের সামনে মানে ডিক্লারেশন দেওয়া হয়নি। তাহলে এই যে একটা ভুয়া এভিডেভিট দেখিয়ে স্ত্রীর মনে বিশ্বাস জন্মিয়েছে যে আমি তোমার স্বামী, এবং এই মহিলা যিনি নালিশকারিণী তিনিও বিশ্বাস করেছেন যে এই পুরুষ মানুষটা ভিন্ন এক ব্যক্তি যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এবং এর ফলে তাদের মধ্যে সহবাস হয়েছে, দাম্পত্য জীবনযাপন হয়েছে দীর্ঘদিন। এখন এই মুহূর্তে যদি আসামি বিবাহটা অস্বীকার করে, তাহলে দ্য পিনাল কোড 1860-এর সেকশন 375 375 ক্লজ, সম্ভবত থার্ডলি ক্লজ হবে এটা, যে যদি কোনো মহিলার সম্মতি, যৌন সঙ্গমের সম্মতি থাকে, এইটা ভেবে যে এই পুরুষটা তার স্বামী, কিন্তু পুরুষটা জানে সে আমার স্ত্রী নয়, এরকম অবস্থায় থাকলে এই 375 ধারার বিধান অনুসারে এটা থার্ড অথবা ফোর্থ ক্লজ হতে পারে, এটা দেখে নিতে পারেন। এটা ধর্ষণের অপরাধকে কনস্টিটিউট করবে। তাহলে আমরা যদি এই আলোকটা সংক্ষিপ্ত করি, তাহলে আমরা এটা বলতে পারবো যে একটা মুসলিম বিবাহ হওয়ার জন্য কাবিননামা অত্যাবশ্যক না। যদিও কাবিননামা না হওয়া শাস্তিযোগ্য অপরাধ, কাবিননামা অত্যাবশ্যক না, এটা মনে রাখতে হবে। শুধুমাত্র 2 জন সাবালক সাক্ষীর সম্মুখে অফার অ্যান্ড অ্যাকসেপ্টে চলে যথেষ্ট। আর এভাবে কেউ যদি মিথ্যা কোনো ডকুমেন্টস শো করে কোনো মহিলার মনে এই বিশ্বাস জন্মায় যে তিনি তার বিবাহিত স্ত্রী, কিন্তু পুরুষটা জানে যে সে আসলে তার বিবাহিত স্ত্রী নয়, তাহলে এটা ধর্ষণের অপরাধ বলে গণ্য হবে। কেননা 375 ধারায় যে ধর্ষণের অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 2-এর ধারায় যেখানে ধর্ষণকে সংজ্ঞায়িত করেছে, সেখানে বলা হয়েছে ধর্ষণ বলতে নারী শিশু আইনের 9 ধারার বিধান সাপেক্ষে পিনাল কোডের 375 ধারা বুঝতে হবে। তাহলে ধর্ষণের ক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ধারার বিধান যেমন কার্যকর হয়, তেমনি পাশাপাশি এই 9 ধারার বিধান সাপেক্ষে 375 ধারার যে 5টা ক্লজ ওখানে দেওয়া হয়েছে, যে সকল পরিস্থিতিতে একটা যৌন সঙ্গম ধর্ষণ বলে গণ্য হতে পারে, তাহলে সেইগুলো পরিস্থিতির প্রেক্ষিতেও এই ঘটনাটা যেটা আমি আপনাদের বললাম, এটা ধর্ষণের অপরাধ বলে গণ্য হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনি স্বল্প সময় একজন দক্ষ আইনজীবী হতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।